হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট, যেটা কিনা কি কনসার্ন ওভার সুন্দরবন কনজারভেশন। ঠিক আছে, তোমরা জানো সুন্দরবন কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। এখন বর্তমানে কনজারভেশন খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। কেন, সেটা নিয়েই কিন্তু আমরা আজকে রিপোর্ট রাইটিং করব। তো চলো শুরু করা যাক। তো খুব ভালোভাবে দেখবে, ভিডিওটা পুরো দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের কাছে শুধু একটাই চাওয়া, সেটা হচ্ছে একটা লাইক, একটা কমেন্ট করে দেয়। আর তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো কিভাবে আমরা লেখাটা লিখবো। প্রথমে আমরা কি লিখবো এখানে, বাই এ স্টাফ রিপোর্টার, তাই তো, বাই এ স্টাফ রিপোর্টার। ঠিক আছে, এবার এখানে আমরা কি লিখবো, প্রথমে আমরা লিখবো প্লেস, কলকাতা, কমা দিয়ে 29th নভেম্বর, কোলন দিয়ে এবার আমরা আমাদের রাইটিং স্টার্ট করব। ঠিক আছে, দেখো প্রথমেই লিখব দ্য সুন্দরবনস কমা আ ইউনেস্কো ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট and the largest mangrove forest in the world, comma, faces significant conservation challenges, ফুল স্টপ। অর্থাৎ কি, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি যে সুন্দরবনস এটা কি একটা ওয়ার্ল্ড ইউনেস্কোর দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ একটা সাইট। ঠিক আছে, অ্যান্ড দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, তাই না, কোথায়, ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু এটা একটা লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট বলতে তোমরা জানো লবণাম্বু উদ্ভিদের যে গাছগুলো হয় না, সুন্দরী, গরান, গেওয়া, তো এই ধরনের গাছগুলো কিন্তু ওখানে দেখা যায়, যেগুলো শ্বাসমূল ঠেসমূল থাকে, তাই না, সেগুলোকে ম্যানগ্রোভ ফরেস্ট বলে। ঠিক আছে, তো এইগুলো কি ম্যানগ্রোভ, এগুলো স্পেশাল রিজিয়নেই জন্মায়। ঠিক আছে, এই ফরেস্টগুলো হয়ে থাকে। তো সেখানে সুন্দরবন কিন্তু এই ম্যানগ্রোভ ফরেস্টের জন্য কিন্তু বিখ্যাত। ঠিক আছে, এই ইউনেস্কো হেরিটেজ সাইট কেন পেয়েছে, এই লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্টের জন্য কিন্তু এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস পেয়েছে। ঠিক আছে, তো ইন দ্য ওয়ার্ল্ড ফেসেস সিগনিফিকেন্ট কনজারভেশন। সিগনিফিকেন্ট বলতে কি, সিগনিফিকেন্ট বলতে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সিগনিফিকেন্ট বলতে গুরুত্বপূর্ণ, কনজারভেশন চ্যালেঞ্জেস। ঠিক আছে, কনজারভেশন মানে সংরক্ষণ। ঠিক আছে, মনে রাখবে, সংরক্ষণ, চ্যালেঞ্জেস মানে তো তোমরা জানোই। তো কি সুন্দরবন, যেটা কিনা একটা ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইটের আন্ডারে রয়েছে, এটা লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট এখানে আছে, অ্যান্ড এটা ফেস করছে কি গুরুত্বপূর্ণ কনজারভেশন চ্যালেঞ্জেস। তাহলে দ্য সুন্দরবনস ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যান্ড দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন ওয়ার্ল্ড ফেসেস সিগনিফিকেন্ট কনজারভেশন চ্যালেঞ্জেস। অর্থাৎ সুন্দরবন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এটা, তাই না, উল্লেখযোগ্য সংরক্ষণ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বর্তমানে, তাই তো। এটা হচ্ছে এই লাইনটার পুরোটা বেঙ্গলি মিনিং আমি তোমাদের বলে দিলাম। আচ্ছা, এর পরের লাইনটা কি লিখবো, দেখো, লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, comma, this fragile ecosystem is under threat due to
কিসের জন্য এটা থ্রেটের সম্মুখীন? ক্লাইমেট চেঞ্জ, কমা রাইজিং সি লেভেল, and frequent cyclones which erode its landmass and destroy biodiversity. ফুল স্টপ। এখানে লাইনটা কি লেখা হলো? লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, তার মানে এটা কোথায় লোকেটেড তোমায় জানাতে হবে, ওয়েস্ট বেঙ্গলে। অ্যান্ড দিস ফ্র্যাজাইল ইকোসিস্টেম, ফ্র্যাজাইল বলতে ভঙ্গুর, ঠিক আছে, ফ্র্যাজাইল বলতে যেটা নড়বড়ে। তো দিস ফ্র্যাজাইল ইকোসিস্টেম, ইকোসিস্টেম মানে তোমরা জানো বাস্তুতন্ত্র, ঠিক আছে, ইজ আন্ডার থ্রেট, থ্রেট মানে ভীতির সম্মুখীন, তাই তো। ডিউ টু, কিসের কারণে? ক্লাইমেট চেঞ্জ এক নম্বর কারণ, মনে রাখবে, ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু শো করতে হবে। রাইজিং সি লেভেলস, তার মানে কি সমুদ্রের উচ্চতাও বেড়ে যাচ্ছে দিন দিন, সেই কারণে, এটা 2 নম্বর কারণ। আচ্ছা, ফ্রিকোয়েন্ট সাইক্লোনস, এটা হচ্ছে 3 নম্বর কারণ। কেন? দেখো, ফ্রিকোয়েন্ট সাইক্লোনস তোমরা মাঝে মধ্যে শুনতে পাও যে সাইক্লোন এসে কিন্তু এখানে স্ট্রাইক করছে, তাই তো। তো এই সমস্ত ফ্রিকোয়েন্ট সাইক্লোনের কারণেও কিন্তু সুন্দরবন অনেকটাই সমস্যার সম্মুখীন, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাকে জানাতে হবে। হুইচ ইরোড, ইরোড মানে যেটা কিনা ক্ষয় করা, তাই না, ক্ষয় করছে, ইরোড করছে, হয়তো ক্ষয় করছে। ইটস ল্যান্ড মাস, কোনটাকে? ল্যান্ড মাসকে, তাই তো, যেটা একটু আগেই বাংলায় আমি বললাম, ল্যান্ড মাসকে এটা কি করছে? ক্রমশ ক্ষয় করে তুলছে, ঠিক আছে। আচ্ছা, স্থলভাগ, ল্যান্ড মাস এখানে কোনটাকে বলছে? স্থলভাগ যেটা। অ্যান্ড ডিস্ট্রয় বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য, অর্থাৎ জীব বৈচিত্র্য, ঠিক আছে। তো বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্যকেও কিন্তু নষ্ট করে তুলছে, তাই তো। তো এই হলো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। এবার আমরা দেখব সেকেন্ড প্যারা, দেখো ভালো করে। এরপর আসছি সেকেন্ড প্যারায়, ডিফরেস্টেশন অ্যান্ড ইলিগাল ফিশিং activities have further degraded the habitat, putting endangered species like the Royal Bengal tiger and estuarine crocodile at risk। অর্থাৎ কি? এই লাইনটার মানে দেখো, ডিফরেস্টেশন অর্থাৎ অরণ্যচ্ছেদন, ইলিগাল ফিশিং অ্যাক্টিভিটিস, তাই তো। কারণগুলো ভালো করে দেখো, এক হচ্ছে ডিফরেস্টেশন, দুই হচ্ছে ইলিগাল ফিশিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ অবৈধভাবে যে মাছ শিকার চলছে সেগুলো। হ্যাভ ফার্দার ডিগ্রেডেড, এগুলো কি করছে? আরও ডিগ্রেড করে তুলছে, মানে আরও খারাপ করে তুলছে, আরও অবনমিত করে তুলছে, ঠিক আছে। কি? দ্য হ্যাবিট্যাট মানে বাসস্থান, পুটিং এন্ডেঞ্জার্ড স্পিসিস, এন্ডেঞ্জার্ড মানে ভালো করে মনে রাখবে বিপন্ন প্রাণী, যেগুলো লুপ্তপ্রায়, তাই তো, লুপ্তপ্রায়, লুপ্তপ্রায় বা বিপন্ন, তাদেরকে বলা হচ্ছে এন্ডেঞ্জার্ড। স্পিসিস মানে প্রজাতি, ঠিক আছে, স্পিসিস মানে প্রজাতি। তো বিপন্ন প্রজাতি যেগুলো আছে তাদের যে হ্যাবিট্যাট আছে, সেই হ্যাবিট্যাট মানে বাসস্থানগুলোকে কিন্তু কি করছে?
নষ্ট করে দিচ্ছে। কী কারণে নষ্ট হচ্ছে সেটা? ডিফরেস্টেশনের কারণে, ইলিগাল ফিশিং অ্যাক্টিভিটিসের কারণে নষ্ট হচ্ছে। লাইক এই যে বিপন্ন প্রজাতি কারা আছে তার মধ্যে? রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা তো জানোই সুন্দরবন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। অ্যান্ড এস্চুয়ারাইন ক্রোকোডাইল। এস্চুয়ারাইন বলতে, এস্চুয়ারাইন কাকে বলে মনে রাখবে? মোহনার জায়গাটা, ঠিক আছে? উপকূল অঞ্চলটাকে বলা হয় এস্চুয়ারি। তো এস্চুয়ারাইন ক্রোকোডাইল অ্যাট রিস্ক, সেখানে যে সমস্ত ক্রোকোডাইলগুলো থাকে তাদের, অর্থাৎ কুমির যারা যেগুলো রয়েছে এস্চুয়ারিতে থাকে, তাদেরও কিন্তু হ্যাবিট্যাট নষ্ট হচ্ছে, তাই না? এই কারণে দ্য ডিস্ট্রাকশন অফ ম্যানগ্রোভস, comma, crucial for absorbing carbon and protecting coastal areas from storms, comma, exacerbates environmental and economic vulnerabilities. ডিস্ট্রাকশন অফ ম্যানগ্রোভস, ম্যানগ্রোভসের যে ডিস্ট্রাকশন হচ্ছে, অর্থাৎ লবণাম্ব উদ্ভিদ যেগুলো আছে সেগুলোর যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা ক্রুশিয়াল ফর অ্যাবজর্বিং কার্বন, অর্থাৎ ম্যানগ্রোভটা কিসের জন্য ক্রুশিয়াল? কার্বন অ্যাবজর্পশনের জন্য। কার্বন মানে কার্বন ডাই অক্সাইড যে অ্যাবজর্ব করছে, তাতে তো ম্যানগ্রোভেরও ভূমিকা রয়েছে, সুতরাং সেগুলো যদি নষ্ট হয়ে যায় কার্বন অ্যাবজর্পশন কমে যাবে। অ্যান্ড প্রোটেক্টিং কোস্টাল এরিয়াজ, কোস্টাল এরিয়াজগুলোকেও প্রোটেক্ট করছে ফ্রম কিসের থেকে? স্টর্মসের থেকে, ঝড়ের থেকে। এক্সাসারবেটস মানে কি? বাড়িয়ে তুলছে। আগের একটা রিপোর্টেও কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করেছি। তো দেখো এগুলোর সঙ্গে তোমরা কিন্তু সিমিলারিটিস পাবে যদি রাইটিংগুলো পরপর স্ট্রাকচার ওয়াইজ ফলো করো তাহলে। আর এই ধরনের রাইটিং কিন্তু তোমরা কোথাও কোনো বইয়েও পাবে না, কোনো কিছু, এটা কিন্তু পুরোপুরি নিজের থেকে করা, ঠিক আছে? সেভাবে সব কিছু নিয়ে একটা কম্প্যাক্ট ওয়েতে সাজিয়ে লেখা, ঠিক আছে? তো এইটা কিন্তু মনে রাখবে, সেইভাবেই এই একই স্ট্রাকচারে তোমরা কিন্তু লেখার চেষ্টা করবে মেইনস এক্সামে। তো এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোনমিক ভালনারেবিলিটিস। আচ্ছা, ইকোনমিক ভালনারেবিলিটিস বলতে ঝুঁকি, ভালনারেবিলিটিস বলতে এখানে কিন্তু ঝুঁকি, ঠিক আছে? ঝুঁকি বাড়িয়ে তুলছে। কিসের ঝুঁকি? দেখো ইকোনমিক্স বলতে টাকা পয়সা রিলেটেড, অর্থনৈতিক, ঠিক আছে? এনভায়রনমেন্টাল বলতে পরিবেশ রিলেটেড। তো পরিবেশ রিলেটেড এবং অর্থনীতি রিলেটেড ঝুঁকি কিন্তু এর ফলে এক্সাজারবেটস হচ্ছে, অর্থাৎ বেড়ে যাচ্ছে, মনে থাকবে। আচ্ছা, এরপর আমরা আসছি নেক্সট প্যারাগ্রাফে। দেখো, লোকাল কমিউনিটিজ comma reliant on the Sundarbans, on the Sundarbans for their livelihood, comma, face conflicts between development and conservation, full stop। অর্থাৎ কি দেখো, লোকাল কমিউনিটিজ রিলায়েন্ট অন দ্য সুন্দরবন ফর দেয়ার লিভলিহুড ফেস কনফ্লিক্টস বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড কনজারভেশন। এর অর্থ কি? লোকাল যে কমিউনিটিস রয়েছে, অর্থাৎ স্থানীয় যারা রয়েছে বাসিন্দারা, সেখানে কি হচ্ছে, তারা রিলায়েন্ট অন সুন্দরবন অর ফর দেয়ার লিভলিহুড, তার মানে তারা প্রতিদিন যে ইনকাম, অর্থ উপার্জন করছে, তারা কিন্তু
সেই সুন্দরবনের উপর ডিপেন্ড করে কিন্তু তারা রিলাই করছে, তাই তো, অর্থাৎ নির্ভর করে তারা কিন্তু জীবিকা অর্জন করছে। কনফ্লিক্ট বলতে কি? দ্বন্দ্ব, ঠিক আছে, দ্বন্দ্ব বলতে সংঘর্ষ, কিসের মধ্যে? বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড কনজারভেশন। তো দেখো, ডেভেলপমেন্ট আর কনজারভেশন এই দুটো জিনিস এমন যে একটা কি ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের অর্থ কি? ডেভেলপমেন্টের অর্থ হচ্ছে কি উন্নয়ন, তাই না? তোমরা জানো ডেভেলপমেন্টের অর্থ উন্নয়ন। আর তার সাথে পাশাপাশি কি রয়েছে? কনজারভেশন মানে কি? সংরক্ষণ, তাই তো। তো যে উন্নয়ন এবং সংরক্ষণ এই দুটোর কনফ্লিক্টের মাঝখানে, কনফ্লিক্ট মানে এই দুটোর দ্বন্দ্ব, তার মানে কি? স্থানীয় যে জনগোষ্ঠী রয়েছে তাদের জীবিকার জন্য তো তারা তো সুন্দরবনের উপর নির্ভরশীল। তো সেখানে উন্নয়ন এবং সংরক্ষণের মধ্যে তারা দ্বন্দ্বের সম্মুখীন হচ্ছে, ঠিক আছে। কি হচ্ছে? উন্নয়ন এবং সংরক্ষণের মধ্যে তারা দ্বন্দ্বের সম্মুখীন হচ্ছে। আচ্ছা, ইনক্রিজড স্যালিনিটি ইন ওয়াটার অ্যান্ড সয়েল, অর্থাৎ স্যালিনিটি মানে লবণাক্ততা, ঠিক আছে। ইনক্রিজ মানে বেড়ে যাচ্ছে, স্যালিনিটি ইন ওয়াটার অ্যান্ড সয়েল, ওয়াটার আর সয়েলের যে স্যালিনিটি আছে সেটা বেড়ে যাচ্ছে ডিউ টু এনক্রোচিং সি লেভেলস has also impacted agriculture। এর অর্থ হচ্ছে ইনক্রিজ হচ্ছে কি? বেড়ে যাচ্ছে স্যালিনিটি মানে লবণাক্ততা, ইন ওয়াটার, কোথায়? ওয়াটারের যে লবণাক্ততা সেটা বেড়ে যাচ্ছে, অ্যান্ড সয়েল, সয়েলও লবণের পরিমাণটা বেড়ে যাচ্ছে ডিউ টু এনক্রোচিং সি, মানে সি লেভেলস যেটা আছে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। সি লেভেল মানে সমুদ্রের যে জলতল সেটার উচ্চতা বেড়ে যাওয়ার সাথে সাথে এনক্রোচ করছে, মানে সেটাও এগিয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। উচ্চতা বেড়ে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে? হ্যাজ অলসো ইম্প্যাক্টেড এগ্রিকালচার। দেখো, এবার সমুদ্রের যদি লবণাক্ত জল যদি জমিতে চলে আসে, মানে যেখানে চাষবাস হয়, তো সেই সমস্ত জমিতে কি হয়? লবণাক্ততা বেড়ে যাবে। আর সেখানে লবণাক্ততা বেড়ে গেলে তো সেই জমি তো নষ্ট হয়ে গেল না, সেটা আর ফার্টাইল হবে না, সেখানে তো আর কোনো কিছুই চাষ করা সম্ভব হবে না। যার জন্য এগ্রিকালচারে কিন্তু সেটা ক্ষতিকর প্রভাব পড়বে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু সুন্দরবনে হচ্ছে, হ্যাঁ। ইনক্রিজ স্যালিনিটি কি? ওয়াটার আর সয়েলের যে স্যালিনিটি বেড়ে যাচ্ছে, স্যালিনিটি মানে স্যালাইন অর্থাৎ লবণাক্ততা, তাই তো, সেটা বেড়ে যাচ্ছে ডিউ টু এনক্রোচিং সি লেভেলস, এটা নাকি সি লেভেলসের এনক্রোচিং হওয়ার ফলে, অর্থাৎ এনক্রোচিং মানে যেটা বললাম এগিয়ে আসা, অর্থাৎ বেড়ে যাওয়া, বৃদ্ধি হওয়া, এখানে ধরো বৃদ্ধি হচ্ছে বা কি হচ্ছে? বা এগিয়ে আসছে, তাই তো, এখানে এগিয়ে আসছে, অর্থাৎ জলতল কিন্তু এগিয়ে আসছে, কোথায়? সামনের দিকে এগিয়ে আসছে, তাই তো, ল্যান্ডের দিকে। তার জন্য কি হচ্ছে? অলসো এগ্রিকালচারেও কিন্তু ইম্প্যাক্ট এখানে দেখা দিচ্ছে। তো চলো, এটা হলো আমাদের 3 নম্বর প্যারাগ্রাফ। এবার আমরা আসবো লাস্ট প্যারাগ্রাফে, ঠিক আছে। দেখো, লাস্ট প্যারাগ্রাফ, আর্জেন্ট মেজার্স ইনক্লুডিং stricter regulations, community based conservation, and climate resilient initiatives, are essential to protect the Sundarbans and ensure the sustainable coexistence
of nature and humanity, ফুল স্টপ। অর্থাৎ এখানে দেখো কনক্লুডিং প্যারাগ্রাফটা, আর্জেন্ট মেজার্স মানে কি, দ্রুত কি মেজার্স নিতে হবে, মেজার্স বলতে কোনো পন্থা বা উপায় গ্রহণ করতে হবে, কিসের, ইনক্লুডিং, ইনক্লুডিং বলতে সহ, ঠিক আছে, স্ট্রিক্টার রেগুলেশনস, যে রেগুলেশনসগুলো হবে সেগুলো কিন্তু স্ট্রিক্ট হতে হবে আরও, ঠিক আছে, কি কোনগুলো, যেই ধরনের রেগুলেশনই আনা হোক সেটা কিন্তু স্ট্রিক্ট রেগুলেশন আনতে হবে। কি নিয়ে, দেখো, কমিউনিটি বেসড কনজারভেশন হতে হবে। কমিউনিটি বেসড কনজারভেশন বলতে সম্প্রদায় ভিত্তিক সংরক্ষণ, ঠিক আছে, এটা মনে রাখবে, সম্প্রদায় ভিত্তিক সংরক্ষণ। অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্ট ইনিশিয়েটিভস, অর্থাৎ ক্লাইমেট রেসিলিয়েন্ট বলতে জলবায়ু সহনশীল উদ্যোগ, ঠিক আছে, জলবায়ু যেরকম থাকবে, ঠিক আছে, সেই রকম কিন্তু আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে, অর্থাৎ জলবায়ু সহনশীল উদ্যোগ, এটাকে যদি তুমি বাংলা করো কি হবে, জলবায়ু সহনশীল, ঠিক আছে, জলবায়ু সহনশীল ইনিশিয়েটিভ বলতে উদ্যোগ। তো জলবায়ু সহনশীল কিন্তু উদ্যোগ আমাদের নিতে হবে, ঠিক আছে, যেটা কিনা এসেনশিয়াল, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, ঠিক আছে, টু প্রোটেক্ট দ্য সুন্দরবনস, মানে সুন্দরবনকে প্রোটেক্ট করার জন্য, অ্যান্ড এনশিওর করার জন্য, কি এনশিওর মানে অনেকবার তোমরা এই আমার রিপোর্ট রাইটিংয়ে দেখেছো এনশিওর শব্দটা, অর্থাৎ কি সুনিশ্চিত করা, দ্য সাস্টেইনেবল, সাস্টেইনেবল কো এক্সিস্টেন্স, আচ্ছা, সাস্টেইনেবল মানে যেটা কিনা টেকসই, তাই তো, যেটা নাকি ঠিক, সাস্টেইনেবল বলতে টেকসই, তাই তো, কোএক্সিস্টেন্সের অর্থ কি, সহাবস্থান, ঠিক আছে, মানে একসাথে অবস্থান করা, তো লিখে দিচ্ছি এখানে সহাবস্থান, সাস্টেইনেবল কোএক্সিস্টেন্স অফ নেচার, কাদের সহাবস্থান, নেচার অ্যান্ড হিউম্যানিটি, নাম্বার ওয়ান নেচার, নাম্বার টু হিউম্যানিটি, তাহলে এই দুটো জিনিসের সাস্টেইনেবল কোএক্সিস্টেন্স এনশিওর করতে হবে। তো এই দুটো জিনিসের সাস্টেইনেবল এক্সিস্টেন্স আমাদের এনশিওর করতে হবে, তাই তো, যেন এগুলোর সহাবস্থান হয়, কার, নেচারের সাথে, হিউম্যানিটির অর্থাৎ প্রকৃতি ও মানবতার, তাই তো, এটা প্রকৃতি মানবতা, হিউম্যানিটি বলতে মানবতা, তো নেচারের সঙ্গে মানবতার অর্থাৎ প্রকৃতির সঙ্গে মানবতার যদি টেকসই সহাবস্থান হয়, ঠিক আছে, সেটাই কিন্তু নিশ্চিত করা হবে, যার জন্য কি কঠোর প্রতিবিধান আনা উচিত, তাই তো, কি, এই যে কঠোর প্রতিবিধান বলতে এই যে দেখতে পাচ্ছ আর্জেন্ট মেজার্স, সেইগুলো কিন্তু আনা প্রয়োজন, ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের প্রতিবেদন লেখাটা কমপ্লিট করতে হবে। আশা করছি তোমাদের প্রতিবেদনটা ভালো লেগেছে, আশা করছি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো, তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে কিভাবে তোমরা প্রতিবেদনটা লিখবে, ঠিক আছে, তো এইটুকুর মধ্যে কিন্তু তোমাদের প্রতিবেদনটা কম্প্যাক্ট সাইজের মধ্যে লিখে শেষ করতে হবে, ঠিক আছে, টাইমের মধ্যে, ওয়ার্ড লিমিট মেনটেন করে, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও, একটা তোমাদের কাছে শুধু একটাই চাওয়া, একটা লাইক করে দিও, ঠিক আছে, আর তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক তোমাদের কাছে কাম্য, ঠিক আছে, কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।